হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম আমরা একটা ক্লাসে। তোমাদের চলছে ক্লাস 10 ম্যাথ রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ফার্স্ট সামেটিভ চলছে আমাদের। তো মাধ্যমিক 2026 তোমরা অঙ্ক পরীক্ষা দিতে চলেছ। তো তোমাদের অঙ্ক পরীক্ষা এই বছর ভালো হতে চলেছে। তোমাদের প্রদীপ স্যার অঙ্ক শেখাচ্ছে, সহজভাবে সরলভাবে সব অঙ্ক শিখিয়ে দিচ্ছে, কোনো সমস্যা নাই। দেখো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি মাধ্যমিক 2026 রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ফার্স্ট সামেটিভ স্কুল 26। আজকে 26 নম্বর স্কুলটা করাবো, পেজ নাম্বার 120 পাতায় সম্পূর্ণ পাঠ করে দেখাবো। তো এর আগের 1 থেকে 25 নম্বর স্কুল তোমাদের দেওয়া হয়ে গেছে, যারা দেখোনি সেই স্কুলগুলো তোমরা দেখতে পারো ক্লাসগুলো। তো 26 নম্বর স্কুলটা দেখো, এখানে স্কুলের নাম দিয়েছে সাইনথিয়া হাই স্কুল। তো এই স্কুলটা করাবো। তোমাদের যে বইটা আছে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার বইটা, এই বইটা হাতে নাও, বইটা খুলো এবং প্রশ্নগুলো দেখো আর বুঝে শুনে একসঙ্গে আমরা অঙ্কগুলো করব। তো চলো আজকের ক্লাসের অঙ্কগুলো সহজভাবে আমরা বুঝে নেব। দেখো 1 নম্বর অঙ্কটা আমাদের বলছে কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে। তো 10 বছরের দ্বিগুণ বলেছে কোনো মূলধন, আচ্ছা মূলধন যেটাকে আসল বলা হয় তাকে আমরা এক্স ধরে নিলাম। 10 বছরের দ্বিগুণ বলতে সুদ আসল, সুদ আসলটা কত হবে, দ্বিগুণ তো 2x, এক্সের দ্বিগুণ তো 2x টাকা সুদ আসল। এবার আমরা দেখো এখান থেকে সুদ পেয়ে যাব। সুদ আসল আর আসল জানা থাকলে সুদ পাওয়া যায়। সুদকে আমরা আয় বলি, তাহলে সুদ সমান হয়ে যাবে আমাদের, দেখো সুদ আসল থেকে আসলটা বাদ দাও, তাহলে আমরা পেয়ে যাবো সুদ, তাহলে এটা আমাদের এক্স হয়ে যাবে। তো আমাদের যে সূত্র আই সমান সমান PTR/100, তোমরা জানো আই সমান সমান সুদ, পি হচ্ছে আসল, টি সময়, আর আর হচ্ছে সুদের হার। তাহলে এখানে সুদটা আমরা পেয়ে গেছি এক্স, আসলটা এক্স, আর সময় দেখো এখানে বলেছে 10 বছর, তা টি এর জায়গায় আমরা 10 বসাবো, আর সুদের হার এটাই আমাদের বের করতে বলেছে, আটটা বের হবে 100, 0 0 কেটে দাও, এক্স কেটে দাও, এখানে 1 আছে। তা তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ আর এর মানটা কত, 10 × 10 10%। তাহলে বার্ষিক সুদের হারটা আমাদের 10%। দেখো কত নম্বর অপশান মিলেছে, বি নাম্বার। দেখো 2 এর প্রশ্নটা বলছে এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারটা এখানে বের করতে বলেছে। আচ্ছা সমূল চক্রবৃদ্ধি বলে দিয়েছে, তা সমূল চক্রবৃদ্ধির সূত্র কী জানি আমরা, P × 1 + R/100 হোল টু দি পাওয়ার n। পি হচ্ছে আসল, আর হচ্ছে বার্ষিক সুদের হার, এন হচ্ছে সময়, এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। আর এই সমূল চক্রবৃদ্ধির মান কত বলে দিয়েছে, এটা হচ্ছে 121। তাহলে এখানে দেখো তো আমাদের আসলটা জানা আছে কত, আসলটা দেওয়া আছে 100 টাকা, 1 + R, আরটা এখানে বের করতে বলেছে, বার্ষিক সুদের হার বের হবে R/100, সময়টা বলে দিয়েছে 2 বছর, আর এখানে 121। তা দেখো এই সমীকরণ থেকে আমরা আর এর মান পেয়ে যাব 1 + R/100 হোল স্কোয়ার 121/100। আচ্ছা এখানে লক্ষ্য করো 11/10 করতে পারবো এটাকে, তাহলে স্কোয়ার 121 বর্গমূল 11 আর 100 বর্গমূল 10, ঠিক আছে। তো এটাকে আমরা এটা করে নিতে পারবো। এখন দেখো উভয় পক্ষে পাওয়ার সমান, তাহলে মূল সংখ্যাটা সমান লিখতে পারবো। তো অতএব 1 + R/100 সমান 11/10। তাহলে R/100 11/10, আর 1টা এদিকে -1 হয়ে যাবে, বা R/100 সমান এখানে ভগ্নাংশ যোগ বিয়োগ করবো, লসাগু 10, 11টা নেমে যাবে, -10 পেয়ে যাবে। R/100 এখানে দেখো 1/10 পেয়ে যাবে, এখানে 0 0 কেটে দেবো, তাহলে এখানে বর্গগুণ করে আর এর মানটা কত পেয়ে যাবো, 10। তাহলে বার্ষিক সুদের হারটা 10% পেয়ে গেলাম। দেখো অপশান আমাদের মিলেছে এখানে সি নাম্বারটা। 3 এর প্রশ্ন দেখো, আমাদের এখানে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, x² - 3x + k = 0। বলছে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফল 2 হলে k এর মান কত হবে। বীজদ্বয়ের গুণফল বলে দিয়েছে, বীজদ্বয়ের গুণফল, বীজের গুণফল যদি আমরা বের করি, দেখো বীজের গুণফলের সূত্র C/A, সি বলতে এখানে k আছে, আর a তো 1 আছে, ধ্রুবক সংখ্যাটা c, আর a হচ্ছে x² সহগ a। তাহলে এখানে আমাদের কী পেয়ে গেলাম, k পেয়ে গেলাম। এখানে আমরা বীজের গুণফলটা বলে দিয়েছে কত, বীজের গুণফল বলে দিয়েছে 2, তাহলে এখানে আমরা k এটা 2 এর সঙ্গে সমান হবে। দেখো k এর মানটা কিন্তু 2 পেয়ে গেলাম, এটাই আমাদের অ্যান্সার, k এর মান বের করতে বলেছিল। তো দেখো 2 আমাদের অপশানে আছে ডি নাম্বারে, তো অ্যান্সার ডি। আর দেখো 4 প্রশ্নটা আমাদের দেওয়া আছে a² + bx + c = 0। তাহলে আমাদের এই যে দ্বিঘাত সমীকরণ আছে, দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় বাস্তব আর সমান বলে দিয়েছে, তাহলে এখানে কোনটা শর্ত স্যাটিসফাই করবে। কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব আর যদি সমান হয়, তাহলে নিরূপকটা 0 এর সঙ্গে সমান হবে। নিরূপক বলতে কি, নিরূপক বলা হয় b² - 4ac, একে নিরূপক বলে, এটা 0 এর সঙ্গে সমান হবে, ঠিক আছে, তোমাদের মনে রাখতে হবে।
বীজদ্বয় যদি বাস্তব আর সমান হয় তাহলে যে নিরূপকটা বি স্কোয়ার মাইনাস 4ac শূন্যের সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখো তো বি স্কোয়ার সমান সমান 4ac আমরা করতে পারবো। তো দেখো বি স্কোয়ার সমান সমান 4ac এটা অপশানে আছে আমাদের, এটা সি নাম্বার অপশানে, তাহলে অ্যান্সারটা আমাদের সি নাম্বার। 5 প্রশ্নটা দেখো বলছে এবিকে বেস করে একটি বৃত্ত অঙ্কন করা হলো। বৃত্তের উপরিস্থিত মানে বৃত্তের উপরে একটা বিন্দু আছে পি বিন্দু, ঠিক আছে, যদি হয় পি বিন্দু তাহলে কোন এপিবি এর মান বের করতে বলেছে। দেখো তো আমাদের একটা বৃত্ত আছে আর একটা ব্যাস বলে দিয়েছে এবি, তাহলে এবি হচ্ছে আমাদের ব্যাস, আর বৃত্তের উপরে একটা বিন্দু আছে, বৃত্তের উপরে আচ্ছা বৃত্তের উপরে এখানে পি বিন্দু আছে, তাহলে আমাদের যে কোণটা বলেছে দেখো এপিবি, এই কোণের মানটা বলেছে কত হবে। তা দেখো বেস নিয়ে যে বৃত্তস্থ কোণ তাকে বলা হয় অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ কী হবে, সমকোণ, আর সমকোণ বলতে 90 ডিগ্রি। তো দেখো এই কোণটা আমরা 90 ডিগ্রি পেয়ে গেলাম, কোণ এপিবির মান কত 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি অপশানে দেখো আমাদের আছে কোথায়, আমাদের বি নাম্বারে আছে, তাহলে অ্যান্সার বি নাম্বার। 6 প্রশ্নটা দেখো আমাদের বলেছে পাশের চিত্রে ছবি কিন্তু দেওয়া আছে আমাদের, তো পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এবি ব্যাস আছে আর এবিসিডি বৃত্ত চতুর্ভুজ আছে, কোণ এডিসি বলে দিয়েছে 120 ডিগ্রি, তো আমাদের কোণ বিএসি মানে এই কোণের মানটা বের করতে বলেছে। তার দেখো এই কোণের মানটা আমরা পেয়ে যাব। তা প্রথমে লক্ষ্য করো এই যে কোণটা আছে এই কোণটা এসিবি ব্যাস নিয়ে যে বৃত্তস্থ কোণ সেটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, আর এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি হবে সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, তো এই কোণটা 90 ডিগ্রি পেয়ে গেলাম। এবার দেখো এই কোণটা জানা থাকলে এই কোণটা পেয়ে যাবো, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক হয়, তাহলে এই কোণটা হবে এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রি বিয়োগ করে এটা পেয়ে যাবো, তাহলে 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রি বিয়োগ করবা এটা পেয়ে যাবা 60 ডিগ্রি। তাহলে দেখো এই যে ত্রিভুজটা এসিবি ত্রিভুজটা আছে, ত্রিভুজের দুটি কোণ জানা হয়ে গেছে, তাহলে 3 নম্বর কোণটা পেয়ে যাবো, দুটি কোণের যোগফলটা 180 ডিগ্রি থেকে বাদ দিব, তাহলে এখানে কোণ বিএসি দেখো 180 ডিগ্রি মাইনাস এই যে দুটো কোণ আছে এদের যোগফলটা বাদ দিয়ে দাও, 180 ডিগ্রি এদের যোগ করে তো কত আসছে দেখো এই যে 9 6 15 150 ডিগ্রি, তাহলে এখানে বিয়োগ করে আমরা পেয়ে যাবো 30 ডিগ্রি, তাহলে কোণ বিএসির মানটা হয়ে গেল আমাদের এই কোণটা বিএসি 30 ডিগ্রি পেয়ে গেলাম। তো দেখো 30 ডিগ্রি অপশানে কত নম্বরে আছে, সি নাম্বারে আছে। এবার দেখো 2 প্রশ্নগুলো, 2 প্রশ্নটা এখানে বলছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা 2 বছরের চক্রবৃদ্ধির সুদ বলে দিয়েছে 615 টাকা হলে আসল নির্ণয় করো। তো আসলটা এখানে আমরা ধরে নিব, আসলটা হচ্ছে আমাদের পি যেটা হচ্ছে x টাকা, তাহলে চক্রবৃদ্ধি সুদের সূত্র দেখো পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n আর মাইনাস পি, এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদের সূত্র, চক্রবৃদ্ধি সুদ বলা হয় এটাকে, ঠিক আছে। এটা এই জায়গাটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি যেটাকে সুদ আসল বলবো, আর সমূল চক্রবৃদ্ধি থেকে যদি আমরা আসলটা বাদ দিই তাহলে পেয়ে যাবো আমরা চক্রবৃদ্ধি সুদ, তাই চক্রবৃদ্ধি সুদ এটা চক্রবৃদ্ধি সুদ বলে দিয়েছে 615, তো এখানে আমরা 615 সঙ্গে সমান করতে পারবো। তো এখানে যদি মানগুলো বসাই দেখো আসলটা আমাদের x 1 প্লাস সুদের হার, এখানে বার্ষিক সুদের হার বলে দিয়েছে আমাদের 5%, তাহলে 5/100, আর এখানে সময়টা দেখো আমাদের এখানে সময়টা বলেছে 2 বছর, তাহলে আমি 2 দিয়ে দেবো, আর পি এর জায়গায় আমরা x দিয়ে দেবো 615। আচ্ছা এক্সটা আমরা কমন নিয়ে নিলাম, এখানে কাটাকাটি করে দাও, এটা হবে 20, এখানে যে ভগ্নাংশ যোগ বিয়োগ করো তাহলে 21/20 পেয়ে যাবা, তার হোল স্কয়ার মাইনাস 1 615 x ইন্টু এখানে দেখো আমরা যেটাকে বর্গ ভাঙাই তাহলে 21 গুণ করবো 441 পেয়ে যাবা, আর এটা তো 400 পাবা 20 বর্গ মাইনাস 615 x। আচ্ছা এটা ভগ্নাংশে যোগ বিয়োগ করে দেখো 400 থেকে 441 থেকে 400 বিয়োগ হবে, এখানে 41 পেয়ে যাবা, আর নিচে 615। দেখো এবার দেখো 41 দিয়ে 615কে ভাগ করবা, এটা ভাগ করে তোমরা পেয়ে যাবা কত পেয়ে যাবা 15 পেয়ে যাবা, ঠিক আছে। এই যে 41 দিয়ে 615কে ভাগ করে 15 পাবা, তোমরা ভাগ করে নেবা 15 পেয়ে যাবা। আচ্ছা তাহলে আমরা এদিকে দেখাই, তাহলে x সমান কত হয়ে যাবে দেখো 15 গুণিত এদিকে 400, আমরা বসাবো 400, বা x সমান পেয়ে যাবো দেখো 15 4 60 ওদিকে দুটো শূন্য, তাহলে দেখো 6000, তাহলে আসলটা আমরা কত পেয়ে গেলাম, আসল বের করতে বলেছিল, আসল হয়ে গেল আমাদের 6000 টাকা। 2 প্রশ্নটা আছে
5 মাইনাস 2x বাই এক্স প্লাস 5 মাইনাস 2y বাই ওয়াই প্লাস 5 মাইনাস 2z বাই জেড সমান সমান 4 দেওয়া আছে। তাহলে আমাদের মান বের করতে বলেছে 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড, এর মান কত হবে। তাহলে দেখো আমরা এটাকে সরল করে আমরা এর মানটা পেয়ে যাবো। তো এখানে আমরা দেখো কী করছি, 5 বাই এক্স মাইনাস 2x বাই এক্স, এটা পৃথক পৃথক করে নিলাম আমরা। একইভাবে এখানে 5 বাই ওয়াই মাইনাস 2y বাই ওয়াই, 5 বাই জেড মাইনাস 2z বাই জেড, এটা করতে পারবো, ভগ্নাংশ যোগ করবো, এটা থেকে আবার এটা ফিরে আসবে। আর এদিকে আমাদের কত ছিল, 4 ছিল। তো দেখো 5 বাই এক্স মাইনাস এখানে এক্স কেটে যাচ্ছে, এখানে 2 প্লাস 5 বাই ওয়াই, এখানে ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, এখানে মাইনাস 2 প্লাস 5 বাই জেড, এখানে জেড জেড কেটে যাচ্ছে, মাইনাস 2 4, 5 বাই এক্স প্লাস 5 বাই ওয়াই প্লাস 5 বাই জেড। দেখো এই যে 5 বাই এক্স প্লাস 5 বাই ওয়াই প্লাস 5 বাই জেড আমরা এক জায়গায় রেখে দিলাম। আর মাইনাস 2 মাইনাস 2 মাইনাস 2, এটা কত হবে, মাইনাস 6 যোগ করে এটা আমাদের 4 আছে। এখন এখান থেকে দেখো 5 আমরা কমন নিতে পারবো, এখানে 1 বাই এক্স 1 বাই ওয়াই 1 বাই জেড, আর মাইনাস 6টাকে ওইদিকে নিয়ে গিয়ে যোগ হয়ে যাবে, তো 4 আর 6 যোগ হয়ে 10 পেয়ে যাবা। এখানে 5 দিয়ে 10, তাহলে আমি এখানে 2 পেয়ে গেলাম। তাহলে অতএব 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই আর 1 বাই জেড, এর মানটা কত পেয়ে গেলাম, 2। তার আমাদের অ্যান্সারটা কিন্তু 2। 3 প্রশ্ন দেখো, বলছে 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণ যে দৈর্ঘ্য 12 সেমি, বৃত্ত দুটির কেন্দ্রদের মধ্যে দূরত্ব বের করতে বলেছে। দেখো দুটি বৃত্ত আছে, দুটি বৃত্ত, ঠিক আছে, এখানে পরস্পরকে ছেদ করেছে। তাহলে আমরা এভাবে করব, এই যে দেখো পরস্পরকে ছেদ করেছে, এই যে, তাহলে এখানে একটা বৃত্তের কেন্দ্র এখানে, এই বৃত্তের কেন্দ্র এখানে, কেন্দ্রদের মধ্যে দূরত্ব বের করতে বলেছে। এই যে কেন্দ্রদের মধ্যে দূরত্ব বের করতে বলেছে। আর এখানে আমাদের দেওয়া আছে যে সাধারণ যে দৈর্ঘ্য, আচ্ছা এটা কেন্দ্র এ আর কেন্দ্র বি, তাহলে আমাদের এখানে এ বি বের করতে হবে, কেন্দ্রদের মধ্যে দূরত্ব বের করতে বলেছে। আর সাধারণ যে দৈর্ঘ্য সিডি আমরা নিয়ে নেব, এটা সিডি কিন্তু আমাদের বলে দিয়েছে। সিডি কত দেওয়া আছে, সিডি দেওয়া আছে 12 সেমি, 12 সেমি, ঠিক আছে। আর এই ব্যাসার্ধগুলো দেখো, আমরা যদি ব্যাসার্ধ টেনে নিই, এডি ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে কত, 10 সেমি, তাহলে এডি 10 দেওয়া আছে। তাহলে দেখো এবি আমরা বের করবো। দেখো সিডি যখন দেওয়া আছে 12, তো একবার ভাবো এই যে এখানে যদি আমরা পি বিন্দু দিই, তাহলে এখানে এই যে এটাতে সিডিটা আমাদের এই বৃত্তের ক্ষেত্রে জে আছে, তাহলে ব্যাস না এরকম কোনো জের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা, সে যেটাকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে এখানে আমাদের কি পাবো, এই যে টিপি সমান পিসি হবে, মানে এই যে পিডিটা হয়ে যাবে আমাদের কার, সিডি এর অর্ধেক। তাহলে আমরা এখানে এই যে পিডি পেয়ে যাব, পিডি পাবো সিডির অর্ধেক, মানে 12কে 2 দিয়ে ভাগ করে পাবো 6 পেয়ে যাবে, এটা আমরা 6। তাই লক্ষ্য করো আমরা, এই যেটা তো সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি কোণ, তাহলে ত্রিভুজ, এই যে সমকোণী ত্রিভুজ এপিডি, এই ত্রিভুজ থেকে আমরা এপিটা পেয়ে যাব। তাহলে এপি দেখো তো এপি স্কোয়ার, আচ্ছা অতিভুজ এখানে এডি, এখানে এডি লিখবো আমরা, ঠিক আছে। তাহলে অতিভুজ হচ্ছে এডি স্কোয়ার। এটা যদি সমকোণ হয়, তার সমকোণের বিপরীত বাহুটাকে অতিভুজ বলা হয়, তাহলে এডি অতিভুজ। তাহলে এডি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার, এখানে মান বের করবো এপি স্কোয়ার এডি স্কোয়ার মাইনাস পিডি স্কোয়ার। আচ্ছা মান বসাও, এডি হচ্ছে 10-এর স্কোয়ার, পিডির মানটা 6 বের করলাম, 6-এর স্কোয়ার, 100টা 36 হবে, এটা 6-এর স্কোয়ার, বিয়োগ করে পেয়ে যাবা 64। তাহলে এপি কত হবে, 64 বর্গমূল 8, তাহলে এপিটা দেখো আমরা 8 পেয়ে গেলাম। এখানে যে দুটি বৃত্ত আছে সমান ব্যাসার্ধ বলেছে, তাহলে এদিকে আমরা যদি বিডি যোগ করি, তাহলে বিডি কত হবে, বিডি ব্যাসার্ধ 10 সেমি হয়ে যাবে। আর এখানে দেখো, আর এদিকে পিডি বাহুটা 6 সেমি, তাহলে যেভাবে এই ত্রিভুজ থেকে আমরা এপি বের করলাম, তাহলে এই ত্রিভুজ থেকে আমরা পিবি পেয়ে যাবো একইভাবে। তাহলে আমরা বলবো একইভাবে পিবি কোথায় হবে, 8 সেমি হয়ে যাবে। দেখো এপি পিবি পেয়ে গেছি, এবার আমরা এবি পেয়ে যাব। তাহলে এবি কত হবে, এপি প্লাস পিবি, এপি হচ্ছে 8, পিবি 8, তা আমরা পেয়ে যাবো 16 সেমি, ঠিক আছে।
তাহলে এখানে পেয়ে গেলাম কেন্দ্রদের মধ্যে দূরত্ব কত 16 সেমি। দেখো 4 প্রশ্নটা আমাদের বলেছে পাশের চিত্রে বিএক্স ও সিওয়াই যথাক্রমে, দেখো বিএক্স যে বিএক্স আর সিওয়াই যথাক্রমে কোণ বিএক্সটা আছে কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক আছে বিএক্সটা, আর সিওয়াইটা কোণ এসিবি, ঠিক আছে, এসিবি কোণের সমদ্বিখণ্ডক আছে, ঠিক আছে। আর এখানে বলেছে এবি আর এসির সমান আছে, এবি আর এসির সমান আছে, এবি বাহুটা আর এসি বাহুটা সমান আছে। আর আমাদের এখানে বলেছে যে বিওয়াইটা, যে বিওয়াইটা আমাদের 4 সেমি বলে দিয়েছে, বিওয়াই 4 সেমি। তাহলে আমাদের মান বের করতে বলেছে এএক্স, এর মান কত হবে, এক্সটা বের করতে বলেছে এক্সটা। দেখো এখানে এবি আর এসির সমান বলেছে প্রশ্নে, তাহলে যেহেতু এবি সমান সমান এসি, তাহলে এবি আর এসি দুটো বাহু সমান হলে পরে দুটো কোণও সমান হবে, এই কোণটা আর এই কোণটা, ঠিক আছে। তাহলে এখানে আমরা অতএব দিয়ে কোণ এবিসি সমান সমান আর এই কোণটা পাবো কোণ এসিবি, কোণ এসিবি, এই দুটো কোণ। এবার দেখো এই যে বিএক্সটা কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক, তাহলে আমরা এই যে কোণটা আমরা এবিএক্স, এই কোণটা হবে কোণ এবিসি এর অর্ধেক হবে। তাহলে আমরা কোণ এবিএক্স এটা হবে অর্ধেক হবে কোণ এবিসি এর, এবিসি এর সম্পূর্ণ কোণের এটা অর্ধেক হবে, যেহেতু বিএক্সটা সমদ্বিখণ্ডক আছে কোণ এবিসি এর। তাহলে একইভাবে এই কোণটা যদি নিই আমরা, এটা হচ্ছে আমরা নেব বিসিওয়াই, তাহলে এই কোণটা হবে কোণ এসিবি এর অর্ধেক হবে, যেহেতু সিওয়াইটা সমদ্বিখণ্ডক আছে কোণ এসিবি এর। তাহলে এখানে আমরা বলে দেব যে এটা অতএব দিলাম, এটা অতএব দেব কোণ বিসিওয়াই, বিসিওয়াই এটা হবে অর্ধেক হবে কোণ এসিবি এর, কোণ এসিবি এর অর্ধেক। এবার দেখো তো এই যে এরা দুজন সমান, এই যে এই দুটো কোণ সমান, তাহলে এই দুটো কোণ কী হবে, এই দুটো কোণ সমান কোণের অর্ধেক। এটা যদি হয় 60 ডিগ্রি, এও 60 ডিগ্রি, তা এটা যদি 60 ডিগ্রি, তার 60 ডিগ্রির অর্ধেক এটা হয়ে যাবে 30 ডিগ্রি, এও 60 ডিগ্রি, তার অর্ধেক এও 30 ডিগ্রি, তো 30 ডিগ্রি 30 ডিগ্রি সমান। তাহলে আমরা এই যে এটা থেকে আমরা বলতে পারবো এই দুজন সমান, কোণ এবিএক্স সমান সমান কোণ বিসিওয়াই, এরা সমান পেয়ে গেলাম। এবার দেখো এই যে দুটো কোণ সমান পেলাম, তাহলে লক্ষ্য করো এদের যে এই যে বৃত্তচাপ যেটা আছে আমাদের এএক্স বৃত্তচাপ বলতে পারো, বৃত্তাংশস্থ মান বলতে পারো। তাহলে এই দুটো কোণ সমান, দেখো তো আমরা জানি একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান হয়, একই বৃত্তাংশস্থ যদি থাকে তখন এই কোণগুলো সমান হয়। তাহলে এই দুটো কোণ যখন সমান হয়ে গেছে, তাহলে এদের বৃত্তাংশস্থগুলো যে আছে এএক্স আর বিওয়াই এরা কী হবে, সমান হবে। তাহলে লিখব যেহেতু একই বৃত্তাংশস্থ, একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান, ঠিক আছে। একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান হয়, মানে এরা যদি একই বৃত্তাংশস্থ হয়, এই যে বিওয়াই আর এক্স, তাহলে এই কোণগুলো সমান। এখানে এই কোণগুলো সমান দেখিয়ে দিয়েছে বলে আমরা কি এই যে বিওয়াই আর এক্স সমান হয়ে যাবে। তাহলে অতএব আমরা এখানে বলতে পারবো এই যে বিওয়াই সমান সমান এক্স, বিওয়াই হচ্ছে 4 সেমি, তাহলে এক্স পেয়ে যাবে কত 4 সেমি। তাহলে এক্স এর মানটা আমরা 4 সেমি পেয়ে গেলাম। দেখো এক্স এর মান পেয়ে গেলাম, অ্যান্সার কম। দেখো 5 প্রশ্নটা আমাদের এখানে বলেছে দুটি আয়তঘনের মাত্রাগুলির দৈর্ঘ্য যথাক্রমে 4 একক, 6 একক, আবার 4 একক। আবার আরেকটা আয়তঘনকের মাত্রা 8 একক, 2h-1 একক, 2 একক। মানে দেখো প্রথম যেহেতু আয়তঘনের মাত্রাগুলো বলেছে, মাত্রা বলতে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তার প্রথমটা দৈর্ঘ্য যদি বলি, আচ্ছা 4 একক আছে, 6 একক আছে, আর আবার 4 একক, ঠিক আছে। আমরা যেটাকে বড়টাকে দৈর্ঘ্য বলবো, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এভাবে মাত্রাগুলো আছে। এবং আরেকটা আয়তঘন আছে, তার মাত্রাগুলো বলে দিয়েছে এখানে কত, দেখো একটা 8 একক, একটা বলেছে 2h-1 একক, আর একটা বলেছে 2 একক। এভাবে দুটি আয়তঘনকের মাত্রাগুলি দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে। তাহলে এখানে আমাদের বলেছে প্রশ্নে যে দুটি আয়তঘন দুটির ঘনফল সমান, মানে আয়তঘন দুটির আয়তন বা ঘনফল সমান। তা দেখো তো প্রথম আয়তঘনকের আয়তন কী পাবো, মাত্রাগুলির গুণফল হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এই যে মাত্রাগুলির গুণফলটা হচ্ছে আমাদের আয়তন, এটা আয়তনটা সমান সমান এই আয়তঘনকের আয়তনটাও সঙ্গে সমান হবে। তাহলে এর আয়তন পাবা এদের মাত্রাগুলির গুণফল 8 × 2h-1 × 2, ঠিক আছে। এটা সমান হয়ে গেলো, এর আয়তনটা এর আয়তনটা সমান। এখান থেকে এইচের মানটা আমরা পেয়ে যাবো, এইচের মানটা বের করতে বলেছে। কাটাকাটি যদি যাই করে নাও, 2
এখানে 4 দিয়ে 8, 2 2 কেটে গেল, তাহলে আমাদের 2h - 1 আর এদিকে থেকে গেল 6, 2h - 1 ওদিকে যোগ হয়ে 7 হয়ে যাবে। তাহলে h = 7/2, তাহলে h এটাকে যে ভাগ করে দাও তাহলে 3.5 পেয়ে যাওয়া। তা দেখো আমরা পেয়ে গেলাম কত, h এর মানটা এত একক। এটা আমাদের অ্যান্সার। এবার দেখো 3-এর প্রশ্ন, 3 থেকে বড় প্রশ্ন। তা চলো আমরা বড় প্রশ্নগুলো করি। 3-এর প্রশ্নটা এখানে বলছি 2005 সালের 1 জানুয়ারি থেকে 27শে মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকার সুদ কত টাকা হবে সেটা বের করতে বলেছে। দেখো আমাদের এখানে সময়টা দেখতে হবে যে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27শে মে পর্যন্ত সময়টা কত দিন আছে সেটা আমরা আগে বের করে নিই। আমরা লিখব 2005 সালের 1 জানুয়ারি, 1 জানুয়ারি থেকে 27শে মে পর্যন্ত বলেছে। 27শে মে পর্যন্ত কত দিন হবে দেখো দিনগুলো বের করছে। তা প্রথমে জানুয়ারি মাস, তারপরে ফেব্রুয়ারি, তারপরে মার্চ, এপ্রিল, মে। তা আমাদের জানুয়ারি মাস কত দিনের সেটা জানতে হবে। দেখো জানুয়ারি মাসটা 31 দিনের হয়। কী করে বুঝবা? দেখো হাতের এই যে মুঠোটা আছে, প্রথমত তো এটা দেখো উঁচু আছে, উঁচু মানে 31 বড়, তারপর নিচু, তারপরে উঁচু নিচু, তাহলে 31, 30, 31, 30, 31 এভাবে চলতে থাকবে মাসগুলো। ঠিক আছে, তা জানুয়ারি মাসটা 31, জানুয়ারি মাসটা 31 দিন। তারপর হচ্ছে ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসটা ব্যতিক্রম হয়, 30 হবে না, সেটা হবে 28 দিন। এবার কোনো সালে ফেব্রুয়ারি মাসটা 29 দিন হয়, সেটা কখন? যখন বছরটা লিপ ইয়ার থাকবে। এবার লিপ ইয়ার কি? লিপ ইয়ার হচ্ছে দেখো যে সালটাকে বছরটাকে 4 দিয়ে ভাগ যাবে, দেখো একে 4 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে লিপ ইয়ার বছরটা নয়, এই সালটা লিপ ইয়ার নয়। এখানে যদি 2004 সাল থাকতো না, তখন 4 দিয়ে ভাগ যেত, তখন এই সালটা লিপ ইয়ার হয়ে যেত, তখন এখানে ফেব্রুয়ারিটা 29 দিন দিতাম। এখন যখন লিপ ইয়ার নাই, 4 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে এখানে আমাদের ফেব্রুয়ারি মাসটা 28 দিনের হবে। ঠিক আছে, এটা ব্যতিক্রম, ফেব্রুয়ারি মাসটা 28 দিনের। আচ্ছা দেখো এটা তাহলে আমরা মনে করবো যেটা 31, 30, তারপরে 31, এটাকে 30-এ ভাবলাম, তাহলে 31 হবে এখানে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মার্চটা আবার 31 দিন, 31 দিন। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এপ্রিলটা আবার কী হবে? দেখো 31 আছে, 31-এর পর 30, তাহলে এপ্রিলটা হবে আমার 30 দিন। তারপর এপ্রিল পর মে, তো মেটা দেখো 27শে মে পর্যন্ত বলেছে, তার সময়টা দেখো 27শে মে, তাহলে 1 থেকে শুরু করে 27 দিনে, মানে 26 দিন চলে যাওয়ার পর, মানে 26 দিন কাটবে, তারপরে 27শে মে হবে। তা আমাদের দিনটা কিন্তু মে মাসে 26 দিন ধরা হবে, তাই না? 27 দিনের টাকাটা যদি তুলে, তো দিনটা তো 27 দিনটা শেষ হয়নি, তো আমাদের 26 দিনটা ধরবে না। তো এই জন্য আমরা দেখো 27শে মে বলেছে বলে তোমরা 26শে পর্যন্ত ধরবা, 26 দিন ধরবা। সেই মে মাসে কত দিন ধরবা? 26 দিন ধরে নেবা তোমরা। ওকে, যেহেতু আমাদের 27শে মে টাকাটা তুলবে, তো 27 ওই দিনটা যেদিন 27 তারিখ আছে সেই দিনটা তো যাচ্ছে না, আমাদের 26 তারিখ অবধি চলে গেছে সময়টা, তার জন্য এখানে কিন্তু মে মাসে 26 দিন হবে। এই জিনিসটা খুবই ভাইটাল, মনে রাখবা। আচ্ছা, তাহলে এত দিন হয়ে গেল আমাদের। তাহলে এদেরকে যোগ করবো, তো এদেরকে যোগ করে তোমরা পেয়ে যাবা 146 দিন পেয়ে যাবা। দেখো 146 দিনকে বছরে করে নেব, সরল সুদের অঙ্কের ক্ষেত্রে এই যে সময়টাকে বছরে রাখতে হয়। তার জন্য দেখো তো 146 দিনকে যদি বছর করো, 365 দিয়ে ভাগ করে নেবা, এত বছর। তাহলে আমরা কিন্তু সময়টা পেয়ে গেলাম। এবার দেখো, এবার আমাদের যে সূত্র, সরল সুদের সূত্র, I সমান PTR/100। ঠিক আছে, I হচ্ছে কিন্তু আমাদের সুদ বের হবে। এখানে P আসল, দেখো আসলটা যদি আমরা দেখি, এখানে আসলটা কিন্তু বলে দিয়েছে কত, 2000 টাকা। তাহলে P এর জায়গায় আমরা 2000 টাকা লিখব, P এর জায়গায় আমরা 2000 টাকা বসাবো। এবার সময়টি, এই যে সময়টা বের করলাম, সময়টা এখানে খুবই ইম্পর্টেন্ট, সময়টা বুঝতে হবে। সময়টা হবে 146/365। আচ্ছা, তারপরে আমাদের আছে সুদের হার। সুদের হারটা এখানে দেখো আমাদের বলে দিয়েছে 6%, তাহলে 6, এই যে 6% বলে 6/100। ওকে, তো এখান থেকে সরল করে আমাদের সুদটা পেয়ে যাব এত টাকা। এবার দেখো এখানে কাটাকাটিটা তোমরা লক্ষ্য করবা, কাটাকাটিটা মনে রেখে দাও যে 73 দিয়ে কাটাকাটি করবা, 73 2-এ 146, আর 73 5-এ 365, 73 দিয়ে, ঠিক আছে, 73 দিয়ে ভাগ করে 2 পাবা, 73 দিয়ে ভাগ করলে পরে কত পাবা? 5 পেয়ে যাবা। এবার এখানে 5 4-এ 20 আর 2 শূন্য বসে যাবে। তাহলে আমাদের দেখো এই 2 শূন্য, এই 2 শূন্য কেটে দাও, তাহলে আমাদের থাকলো কত? 4 থেকে গেল, 2 থেকে গেল, এদিকে 6 থেকে গেল, তো এদের গুণ করো, 4 দিয়ে 8, 8 × 48, তাহলে আমরা সুদটা পেয়ে গেলাম কত? 48 টাকা। এটাই আমাদের অ্যান্সার।
আর দেখো 3-এর অথবা অঙ্কটা এখানে বলেছে একটি কারখানার একটি মেশিনের মূল্য এখানে বলেছে 1,80,000 টাকা। মেশিনটির মূল্য প্রতি বছর 10% হ্রাসপ্রাপ্ত হয়। 3 বছর পরে ওই মেশিনটির মূল্য কত হবে? 3 বছর পর মেশিনটির মূল্য বের করতে বলেছে। তাহলে লিখবো আমরা 3 বছর পর মেশিনের মূল্য হবে। 3 বছর পর মেশিনের মূল্য কত হবে? দেখো সূত্রটা হচ্ছে আমাদের এটা, যে বর্তমান মূল্য যেটা দেওয়া আছে মেশিনটির মূল্য 1,80,000, 1,80,000, ঠিক আছে। 1,80,000 ইন্টু 1, এখানে মাইনাস হবে যেহেতু এখানে মেশিনের মূল্য প্রতি বছর হ্রাসপ্রাপ্ত হয়, হ্রাস হলে পরে মাইনাস, আর এখানে হবে আমাদের এই যেটা যত হারে হ্রাসপ্রাপ্ত হয় 10%, 10/100, আর এখানে হয় সময়টা কত বছর? 3 বছর। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা সলভ করলে আমরা উত্তর পেয়ে যাব, মূল্য হবে এত টাকা। চলো আমি এটা সলভ করে নিই। তাহলে এখানে 18 আর 4টা শূন্য আছে, এভাবে লিখে দিলাম, আর এখানে 0 0 কেটে গেল। তা দেখো তো এখানে আমাদের কত আসছে? 9/10 আসছে এটা। তাহলে এখানে আমরা 9/10 দেখতে পাচ্ছি, এটা ভগ্নাংশে যোগ বিয়োগ করবো 9/10, তার কিউব টাকা। 18 4টা শূন্য, ঠিক আছে, 18 4টা শূন্য। এখানে 9 ইন্টু 9/10 ইন্টু 9/10 ইন্টু 9/10, 3বার হবে, এখানে কিউব আছে বলে এত টাকা। আচ্ছা এখানে 1টা 2টা 3টা শূন্য আমরা কেটে দিলাম। এবার তুমি এখানে গুণ করবো 180, আর এখানে 3টা 9 আছে, ঠিক আছে। তাহলে 180 আর 3টা 9 এর গুণফলটা তোমরা গুণ করে পেয়ে যাবা 131 আর 220, এত টাকা। তা 3 বছর পর মেশিনটির মূল্য হবে এই টাকাটা, ঠিক আছে। মানে এটা কত আছে? 1 দশক শতক হাজার অযুত লক্ষ, 1,31,220 টাকা হবে 3 বছর পর মেশিনটির মূল্য। 4-এর 1 নম্বর অঙ্কটা তোমরা আগের ক্লাসে পেয়ে যাবা। তোমাদের যেতে হবে পেজ নাম্বার 99 পাতার স্কুল 2, সেখানে দেখবে 4-এর 1 অঙ্কটা আছে। তোমরা আগের ক্লাসে গিয়ে অঙ্কটা দেখে নাও। আর দেখো 4-এর 2-এর প্রশ্নটা আমাদের এখানে আছে x + a বাই x - a তার হোল স্কোয়ার মাইনাস 5 × x + a বাই x - a প্লাস 6 = 0। তাহলে এই যে আমাদের সমীকরণটা, যেখান থেকে x এর মান বের করতে বলেছে সমাধান। তো আমরা দেখো x এর মানটা বের করে নেব। তোমরা লক্ষ্য করো এই যে বন্ধের মধ্যে যেটা আছে x + a বাই x - a, এখানেও আছে এখানেও আছে। তাহলে আমরা কি করব? ধরে নিব। তো আমরা লিখব ধরি x + a বাই x - a, এটাকে আমরা কি ধরে নেব? p ধরে নিলাম। তাহলে দেখো তো এখানে p² হয়ে যাবে মাইনাস এটা 5p প্লাস 6 = 0। এবার আমরা মিডল ফ্যাক্টর করব। p², দেখো আমরা কত দিয়ে ভাঙাবো? 3 2 দিয়ে ভাঙাই। তাহলে মাইনাস 3p মাইনাস 2p প্লাস 6 = 0। p কমন নিয়ে নাও, p - 3 মাইনাস 2 কমন নিলে পরে p - 3 = 0। আচ্ছা এখানে p - 3 আর p - 2 = 0। ওকে, তাহলে এখান থেকে হয় p - 3 = 0। তাহলে দেখো এখানে বা p = 3 হয়ে যাবে। এখানে p এর মানটা দেখো বসিয়ে দেবো। p এর মান ছিল x + a বাই x - a = 3। তাহলে এখানে বর্গমূল করে নেব। দেখো বর্গমূল করলে 3x - 3a = x + a। ওকে, আচ্ছা এখানে চলে আসি। তো এখানে যদি আমরা ভেঙে দিই এক্সগুলো একদিকে, তাহলে 3x - x এদিকে প্লাস a, আর -3 এদিকে নিয়ে আসলে প্লাস 3a। তো এটা 2x এদিকে 4a, 2 2 4। তাহলে এখানে x এর মানটা কত পেয়ে গেলাম? 2a পেয়ে গেলাম। আচ্ছা এবার হয় দিয়ে পেলাম মানটা, এবার অথবা দিয়ে মান পাবো, অথবা p - 2 = 0। তো এখান থেকে p = 2 পেয়ে যাবো। p এর মান বসিয়ে দেবো x + a বাই x - a সমান কত? 2। এখানে বর্গমূল করবো 2x - 2a, এটা x + a বা x সমান এটা হবে 3a। এদিকে দেখো 2x এর সঙ্গে এক্সট্রা বিয়োগ হবে x, আর এদিকে a আছে, এদিকে +2 - 2 ওদিকে গেলে +2a, তো যোগ হয়ে 3a পেয়ে যাবা। তাহলে x এর মান পেয়ে গেছি দুটো। তাহলে x এর মান একটা পেলাম 2a আর একটা পেলাম 3a, এটা আমাদের অ্যান্সার। এবার দেখো 5-এর অঙ্কটা, 5-এর অঙ্কটা পাবা পেজ নাম্বার 102 পাতার স্কুল 5, সেখানে দেখবো 5-এর অঙ্কটা আছে। আর 5-এর অথবা অঙ্কটা তোমরা পাবা পেজ নাম্বার 103 পাতার স্কুল 7, সেখানে পাবা 5-এর অঙ্কটা। আর
ছয়ের অঙ্কটা, এই ছয়ের অঙ্কটা তোমরা পাবা পেজ নাম্বার 103 পাতার স্কুল 7, সেখানে ছয়ের অঙ্কটা আছে। তাহলে এই 3টা অঙ্ক তোমরা আগের ক্লাসে গিয়ে অঙ্ক 3টে দেখে নাও। তাহলে ছয়ের অথবা অঙ্কটা আমাদের দেওয়া আছে m+1/m = √3। তাহলে মান বের করতে বলেছে m² + 1/m² এর মান বের করতে বলেছে। আচ্ছা, তা দেখো আমরা কী করবো, এটাকে বর্গ করে নাও। আমরা m+1/m তার হোল স্কোয়ার, এটা √3 তার হোল স্কোয়ার। তাহলে এখানে যে সূত্র ভাঙাও a² + 2ab + b², এটা হবে কত, এটা হবে আমাদের 3 হয়ে যাবে। তাহলে এখানে m কেটে যাবে, তাহলে m² + 2 + 1/m², এদিকে 3, তাহলে m² + 1/m², এদিকে 3 প্লাস দিতে এদিকে মাইনাস দিয়ে হয়ে যাবে। m² + 1/m², 3 থেকে 2 বাদ দাও, কোথায় পেয়ে যাবো, 1 পেয়ে যাবো আমরা। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম অ্যান্সারটা 1। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। দেখো 7এর অঙ্কটা, এই 7এর অঙ্কটা তোমরা পেয়ে যাবা পেজ নাম্বার 104 পাতার স্কুল 8, সেখানে দেখবা 7এর অঙ্কটা আছে। আর 7এর অথবা অঙ্কটা তোমরা পেয়ে যাবা পেজ নাম্বার 101 পাতার স্কুল 4, সেখানে দেখবা 7এর অথবা অঙ্কটা। আর 8এর অঙ্কটা তোমরা পাবা পেজ নাম্বার 99 পাতার স্কুল 2, সেখানে দেখবা 8এর অঙ্কটা আছে। আর 8এর অথবা অঙ্কটা তোমরা পেয়ে যাবা পেজ নাম্বার 102 স্কুল 5, সেখানে দেখবা 8এর অথবা অঙ্কটা। তাই এই অঙ্কগুলো আগের ক্লাসে করে দেওয়া হয়ে গেছে, তোমরা আগের ক্লাসে যাও আর অঙ্কগুলো দেখে নাও। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো, সব অঙ্কগুলো ভালো করে দিয়েছি, তোমরা মনোযোগ সহকারে দেখো। কোনো অঙ্কতে যদি তোমাদের সমস্যা হয়, ডাউট মনে হয়, তাহলে তোমরা কিন্তু কমেন্টে জানাবা, ওই অঙ্কের নাম্বারটা মেনশন করে কমেন্ট করবা। তো ঠিক আছে, তোমাদের দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।